এআইজিনিয়া এক্সিট পোলে মূলত ঠিক কি তথ্য তুলে ধরেছে সেদিকে আমরা নজর রাখছি। আর তারই সঙ্গে এ নিয়ে প্রতিক্রিয়া, অর্থাৎ মহারাষ্ট্রে এক্সিট পোলের ফলাফল নিয়ে ইতিমধ্যেই তার এক্সিট পোলের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যে বক্তব্য উঠে আসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ, আর অপরদিকে সিপিএম এর তরফ থেকে সুজন চক্রবর্তী শোনাবো। তৃণমূল কংগ্রেসের পরিষ্কার আবেদন ছিল যে বিজেপি এবং তার সঙ্গীদের পরাস্ত করুন দেশের স্বার্থে। তো আমরা এখনো আশাবাদী মহারাষ্ট্রে বিজেপি এবং তার সঙ্গীরা পরাস্ত হবে। মানুষ কি ভোট দিয়েছেন, গণতন্ত্র আছে, সেটা দেখে বোঝা যাবে। আর বিজেপি তার সঙ্গে কি ভাবে, কি দাওয়াই চেষ্টা করেছে, সেগুলো তো ক্রমশ সামনে চলে আসছে। ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, এই সব রকম অভিযোগই তো আসছে। মহারাষ্ট্রের মানুষ বিজেপি যে পদ্ধতিতে ভাঙাচোরা করে সরকার যে পদ্ধতিতে গঠন করেছে, যাদের দুর্নীতিগ্রস্ত বলে সিবিআই ইডি লেলিয়ে দিয়েছিল তাদেরকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে, এই দ্বিচারিতা, এই দুর্নীতির পৃষ্ঠপোষকতা, অর্থনৈতিক টালমাটাল, অর্থনৈতিক অবনতি, মহারাষ্ট্রের মানুষ বিজেপির বিরুদ্ধে। আমরাও চাই সেই ফলেরই প্রতিফলন হোক। মহারাষ্ট্রের নির্বাচনে যা খবর পাচ্ছি, আপনারা যা বলছেন, তাতে বিজেপির বিরুদ্ধে মানুষের রিয়াকশনটা খুবই বাড়ছে। একই রকমভাবে খুবই রিয়াকশন বেড়েছে বিজেপির বিরুদ্ধে, যেটা বিজয়ী যে ভাবছিল সে কেটে গেছে অনেকটা, বলছে ঝাড়খণ্ডে। কিন্তু দুটো জায়গার কোনো জায়গাতেই কি ফেয়ার ইলেকশন হচ্ছে? মহারাষ্ট্রে খানিকটা ফেয়ার হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু ঝাড়খণ্ডে কি ফেয়ার ইলেকশন হচ্ছে? বিজেপি কি ফেয়ার ইলেকশন করবার মতন করে চলে? যেমন তৃণমূলকে আপনি দেখেন নির্বাচনের সময় করতে, বিজেপিও ঝাড়খণ্ডে একই রকম কাজ করছে বলে নানান সূত্রে খবর আসছে। সরাসরি বিজেপির প্রতিক্রিয়া নেব এ নিয়ে। ইতিমধ্যেই সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া তুলে ধরলাম। অঙ্কন ঠিক কি বলবে এই মুহূর্তে? কি স্টেক হোল্ডার মহারাষ্ট্র ঝাড়খণ্ড নিয়ে কথা বলার জন্য রাজনৈতিক বক্তব্য রাখতে পারে না? ও বাবা, এই যে কুণাল ঘোষ বলছে, কুণাল ঘোষ ওই প্রচারে গেছিল না 14 সালে নাগাদ ঝাড়খণ্ডে, এবার গেল না কেন? উঠে গেছে দোকান তো উঠে গেছে ঝাড়খণ্ড থেকে তৃণমূল কংগ্রেসে। আবার তো শুনেছিলাম উদ্ধব ঠাকরে যখন দেখা করেছিল বলেছিল আমি উদ্ধবের জন্য প্রচারে আসবো, মুম্বাই আমি আসবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। উদ্ধব ডাকলো না, বলো ডাকলেই হারবো। ডাক যদি ডেকেছি তাহলে যেখানে পা দেবে সেখানে হারবো। বারাণসীতে যেখান থেকে হেঁটেছিল সবকটা বুথে হেরেছিল সমাজবাদী পার্টি, সেটা থেকে হয়তো শিক্ষা নিয়েছে, অন্তত কিছু বুথ যদি জেতা দেয়। এবার দেখুন, আমি আসছি প্রথম থেকে এখানে। অভিষেক দা বললেন যে কেন লাটকি বেহেনা বা লাটকি লক্ষ্মী দেওয়া হচ্ছে, কেন মহিলাদের টাকা দেওয়া হচ্ছে। আমরা তো পশ্চিমবঙ্গেও সামাজিক সুরক্ষা প্রকল্পের কোনো বিরোধিতা করিনি। সামাজিক সুরক্ষা প্রকল্প থাকবে, শিল্প থাকবে। যেমন মুম্বাইয়ে কোনো সমালোচনা করনি কি না সামাজিক সুরক্ষা, আমি কথাটা শেষ করতে দিই। সামাজিক সুরক্ষা প্রকল্প থাকবে, শিল্প থাকবে, যুবকের হাতে চাকরিও থাকবে, ডিও থাকবে। এখানে যেমন কি ডিএ নেই, চাকরি নেই, ইয়ে নেই, কাজ নেই। সামাজিক সুরক্ষা প্রকল্পের কোনো বিরোধিতা করনি না। সামাজিক সুরক্ষা, আমি তো বলছি শুধুমাত্র সামাজিক সুরক্ষার প্রকল্প রাখবো, আর শিল্প রাখবো না, ডিএ রাখবো না, চাকরি দেব না। এই সামাজিক সুরক্ষা প্রকল্পের কোনো বিরোধিতা করেনি বিজেপি। একবার প্লিজ আমি অর্পণের প্রতিক্রিয়া জাস্ট একটা লাইন বলবো, এটা সবাই দেখেছে, আপনারাও জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। এর এখন এই কথাটা ওদেরকে বলতে হবে, তার কারণ হচ্ছে মধ্যপ্রদেশে আমরা দেখছি, রাজস্থানে আমরা দেখছি, এখন আবার মহারাষ্ট্রে যে লড়কি বেহেনা বলে যে প্রকল্পটা, যেহেতু ওরা এইগুলোকে নতুন করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। আর এটা তো প্রথম নয়, এখন লক্ষ্মীর ভান্ডার থেকে লড়কি বেহেনা এটা নতুন নয়। আমরা বিগত দিনেও দেখেছি কিভাবে কন্যাশ্রী, যেটাকে আমরা বলছি হচ্ছে ওই বেটি বাঁচাও বেটি পড়াও, সেটা করা হয়েছে। এই ধরনের 2K প্রকল্প তৈরি করা আমরা বিগত দিনেও দেখেছি। প্রকল্প কোথা থেকে হয়েছে বলবো? তোমার বক্তব্যের প্রতিক্রিয়া। আরে অঙ্কন প্লিজ, অঙ্কন প্লিজ, শুভজিৎ দাঁড়াও, শুভজিৎ ওর বক্তব্য ছিল সামাজিক প্রকল্পের বিরোধিতা করা হয়নি। শুভজিৎ সামাজিক প্রকল্প অভিষেক। আচ্ছা, রেউরি পলিটিক্স, এই কোট আনকোট টার্মিনোলজিটা আমি, অঙ্কন, শুভজিৎ, তুমি কেউ দেয়নি। এটা কোট আনকোট নরেন্দ্র মোদী বলেছিল। হ্যাঁ ঠিকই তো, হিমাচলের ভাই সে আমার নাম অভিষেক, আমার নাম অভিষেক।
অভিষেক, আমার নাম অভিষেক। এবার রেউরি পলিটিক্সের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যখন রাহুল গান্ধী 2019 সালে বললেন ন্যূনতম আয় যোজনা, সব বিজেপির অর্থনীতিবিদরা বললেন যে টাকাটা আসবে কোথা থেকে। এখন নামে বেনামে, ওনার নামে আপত্তি ছিল, এটা বলতে পারতেন যে ন্যূনতম আয় যোজনা বললে হবে না, এটাকেই নাম দিতে হবে, সেই টাকাটাই দেওয়া হচ্ছে। এক, দুই, চাল ভাজার সামাজিক প্রকল্প, আমার প্রসঙ্গটা ওর কথার পরিপ্রেক্ষিতে সামাজিক প্রকল্প, সামাজিক প্রকল্পে বিজেপি বিরোধিতা করেনি এ রাজ্যের ক্ষেত্রে অঙ্কনের বক্তব্য। দেখো সেটা ওর বাড়িতে ব্রাহ্মী শাকটা এখন কম আসছে, তার দায় আমি নিতে পারবো না, কারণ অলরেডি শুভেন্দু অধিকারী ওর থেকে একটু বড় নেতা। শুভেন্দু অধিকারী সব জায়গায় বলেছে লক্ষ্মীর ভাতা, লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে ভোট কেনা হচ্ছে। সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটা ও বললো, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারও থাকবে, শিল্পও থাকবে। এটা কিরকম দ্বিচারিতা শোনো, সেটা হচ্ছে থাকবে না তেলেঙ্গানায় নেই। অভিষেক বলো, ন্যূনতম আয় যোজনা বা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম বলতো? ক্যাশ স্ট্রিকেন ফ্যামিলি। এখানে তুমি দেখবে যে সার্কুলারটা বেরিয়েছে সব ফ্যামিলিতে, তার মানে তোমার এটা স্বীকার করতে হবে যে মহারাষ্ট্রের গত 10 বছরের জিডিপিটা কমেছে। কেন? এটা আমার পরিসংখ্যান না। এবার শুভজিতের কাছে আসতেই হবে। সামাজিক প্রকল্প নিয়ে বামেদের অবস্থান এবং বক্তব্য ভোট পূর্ববর্তী এবং পরবর্তী সময় কিন্তু প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল। অভিষেক বলো। লাস্ট হচ্ছে গিয়ে সামাজিক প্রকল্প, মানে শিন্ডে দিক, মমতা বন্দ্যোপাধ্যায় দিক, নরেন্দ্র মোদী দিক, কারোর ফিক্সড ডিপোজিট নয়, আমার ট্যাক্সের টাকাতে আমার মানুষকে ফেরত দেওয়া হচ্ছে। সেটাকে নিয়ে যারা যারা যেখানে যেখানে ব্যঙ্গ করেছে তারা অর্থনীতিটাই বোঝে না। শুভজিৎ, দেখো সামাজিক প্রকল্পের যে কথাগুলো হয়েছে, আবার বামেরাই সেই প্রথম দল যারা 1977 সালে ক্ষমতায় আসার পর থেকে বেকার ভাতা চালু করেছিল, আমি যদি ভুল না করে থাকি। এবং বামেদের কোনো নেতা বা আমাদের যারা আমরা বামেদের কথা টিভির সামনে এসে বলি বা মিটিং মিছিলে বলি, আমরা কোনোদিনই এর বিরোধিতা করি না। আমাদের যারা স্ট্রিক্ট সেগুলো রয়েছে শুভজিৎ, আমাদের সিপিএম এর কোনো নেতা লক্ষ্মীর ভান্ডারের সমালোচনা করেছে বা কোনো প্রকল্পের সমালোচনা করেছে, এই উদাহরণ দেখাতে পারে আমি অন্য কথা বলবো। শুভজিৎ, অবশ্যই করে অপেক্ষা করবো এবং সেই তথ্য তুলে ধরবো। এবং তারই সঙ্গে এবার যেদিকে আমরা নজর রাখবো, অর্থাৎ এআইজিনিয়া নানান তথ্য তুলে ধরেছে, এবং তারই সঙ্গে মহারাষ্ট্রের নির্বাচনের পরিপ্রেক্ষিতে কে মুখ্যমন্ত্রী হতে পারেন, কার দিকে পাল্লা ভারী, এক্সিট পোলে মূলত ঠিক কি রয়েছে এবং মানুষের কথা কোন দিকে পাল্লা ভারী হতে পারে, যা তথ্য উঠে এসেছে এআইজিনিয়ার নিরিখে, সেদিকে আমরা একটুখানি নজর দিয়ে নেবো। মহারাষ্ট্রের ক্ষেত্রে বারবার যে নামগুলো চলে এসেছে, देवेंद्र फडणवीस महाराष्ट्र के लोगों की पहली पसंद हैं। दूसरे नंबर पर मौजूदा सीएम एकनाथ शिंदे हैं और तीसरे नंबर पर लोग उद्धव ठाकरे को सीएम के रूप में देखते हैं। আর ঠিক এই দুটো বিষয় নিয়ে আমি সম্বিতের কাছে আসবো। সম্বিত, বারবার করে চলে আসছে সামাজিক প্রকল্পের কথা। সামাজিক প্রকল্পে এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে যদি আমরা আলোচনা করি বা কথা প্রসঙ্গে নিয়ে আসি, বিভিন্ন জায়গায় কি আলোচনা হয়নি? সেই প্রকল্পের কথা কি বলা হয়নি? দান খয়রাতির কথা? অবশ্যই দান খয়রাতি নিয়ে অনেক অভিযোগই উঠেছে, অনেক রকমের সমালোচনা হয়েছে এবং সেটা সব পক্ষ থেকেই হয়েছে। কাজেই যখনই যে রাজনৈতিক দল এটার ফায়দা পায় তখন তাদের কাছে এটা খুব ভালো জিনিস হয়ে ওঠে। বিজেপি এক্ষেত্রে অবশ্যই বিশেষত মধ্যপ্রদেশের ফায়দা পেয়েছে এবং এই যে মহারাষ্ট্র নির্বাচন অনেকটা পিছিয়ে করতে হলো, তার কারণই অন্যতম কারণ এটা ছিল যে লড়কি বাহিনী যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা যাতে সব লাভার্থীর কাছে পৌঁছে যায় সেইটা দেখা, এবং তার জন্যই অনেকটা সময় নিয়ে এই মহারাষ্ট্রের নির্বাচন হচ্ছে। কাজেই এটা ঠিকই যে যদিও মহারাষ্ট্রের একটি অংশের মহিলাদের কাছে এই টাকার অনেক গুরুত্ব রয়েছে, আবার অনেক অংশের মহিলার কাছে এই টাকার গুরুত্ব নেই, তারা চান যে কাজ যাতে হাতে আসুক সেইটা যাতে সরকার সুনিশ্চিত করে। কাজেই এই নির্বাচনে অবশ্যই লড়কি বাহিনী যোজনার প্রভাব পড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। উল্টো দিকে আমরা এটাও দেখেছি যে মহাবিকাশ আঘাড়ি, কংগ্রেসের শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে তারা ক্ষমতায় আসলে মহালক্ষ্মী যোজনার কথা তারা বলেছেন। মহিলাদের ভোট টানার ক্ষেত্রে এইসব যোজনাগুলো কাজ করে ঠিকই, কিন্তু এটাও মহিলাদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে যে এটা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে খুব বেশি কাজে দেয় না। অনেকের কাছে এই টাকাটা হয়তো সাধারণ ঘরোয়া কাজে খরচ হয়ে যায়,
তাদের বড় কোনো সাহায্য কিন্তু এই টাকা করে না। কাজেই একটা জিনিস দেখতে হবে যে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য যতটা বেশি গুরুত্বপূর্ণ, মহারাষ্ট্রের মহিলাদের কাছে কিন্তু এই লড়কি বাহিনী যোজনার টাকা অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তাদের হাতে অনেক চাষের কাজ রয়েছে, তাদের হাতে অনেক ছোট কাজ রয়েছে এবং তারা তাতে বেশি করে যুক্ত হতে চান। এটা কিন্তু একটা অর্থনৈতিক বিভেদ রয়েছে দু রাজ্যের ক্ষেত্রে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অভিষেক, খুব সংক্ষেপে। দেখো, যেটা আমি শুরুতেই বললাম যে মহারাষ্ট্রের কস্ট অফ লিভিং আর বাংলার কস্ট অফ লিভিং এক না, তাহলে এটা স্বীকার করে নিতে হবে যে মহারাষ্ট্রে দুটো মহারাষ্ট্র। তুমি তো সামাজিক প্রকল্পকে সমর্থন করছো। সামাজিক প্রকল্প তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু আমাকে বুঝতে হবে যে কোথায় 1300 দিতে হবে, কোথায় 13,000 দিতে হবে। তুমি তো দ্বিচারিতার কথা বলছো বা স্ববিরোধিতায় ভুগছো। তুমি নিজেই বলছো, তুমি তো নিজেই বলছো স্ট্যান্ডার্ড অফ লিভিং মহারাষ্ট্রের সঙ্গে বাংলার তুলনা হয় না। সামাজিক প্রকল্প নিয়ে কেউ কোনো কথা বলছে না। 1300 টাকা, তাহলে আমার এটা স্বীকার করতে হবে যে মানে মহারাষ্ট্র আমার 1 নম্বর শিল্পোন্নত রাজ্য নয়, কারণ শিল্পোন্নত রাজ্য সেখানে 1300 টাকা দিতে পারে না। হায়দ্রাবাদে 500 দিচ্ছ কেন? এক সেকেন্ড, 500 দিচ্ছ কেন? হায়দ্রাবাদ এত টাকা 500 দেওয়া হচ্ছে, আর এখানে 1300 সবাইকে দেওয়া হয়েছে। হায়দ্রাবাদে 500 দেওয়া হয়েছে, সবাইকে দিতে চাই। ভাবে বারবার করে চলে আসছে, কেন আমরা উত্তর খোঁজার চেষ্টা করব? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।